এর আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম তাতে ছিল গ্যাসের ধর্ম বলে অধ্যায়টি পড়ানো হয়েছিল এবং সেই অধ্যায় সম্পর্কিত আমাদের যা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলিতে আমরা অধ্যায়টিকে শেষ করেছি। এইবার আমাদের ক্লাস 10-এর অপর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়টি সম্পর্কে পড়ব এবং সেই চ্যাপ্টার বা অধ্যায়টির নাম হচ্ছে আলো, অর্থাৎ ইংরেজিতে লাইট। এখন এই আলো সম্পর্কে আমরা এর আগে হয়তো দু চার কথা অনেকেই জানি, তাও আমরা এখানে আলো সম্পর্কে ডিটেলসে পড়াবো। তোমরা দেখো, আমার এই ভিডিওগুলি দেখলে তোমাদের আলো সম্পর্কিত যা সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নগুলি দূর হয়ে যাবে। একটু প্রথম থেকে ভিডিওটি ভালো করে দেখবে। তা প্রথমেই আমাদের এখানে লেখা আছে আলো। এখন এটাই প্রথম প্রশ্ন আমাদের, যে আলো কি জিনিস, আলো কি। দেখো, প্রথম যে কথাটা আমরা বলতে পারি আলো সম্পর্কে সেটা হলো যে আলো এক প্রকারের শক্তি। আলো এক প্রকার শক্তি। এইটা আমরা প্রথম বলতে পারি। এবার এটা যদি আমরা বলি তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে যে আলো এক প্রকার শক্তি কি করে হলো, শক্তি কি জিনিস। না, শক্তি আমাদের কাছে অনেকগুলি আছে। সেটা আলোক শক্তি হতে পারে, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, এই রকম নানান ধরনের শক্তি আমাদের কাছে আছে। তা এই শক্তিগুলির মধ্যে আলো এক প্রকার শক্তি। কেন শক্তি? কারণ শক্তির একটি বিশেষ ধর্ম হচ্ছে যে শক্তি কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন মনে করো এখানে যে বাল্ব জ্বলছে বা লাইট জ্বলছে, এখানে দেখো শক্তির কিন্তু রূপান্তর হচ্ছে। কিভাবে? বাল্ব জ্বলছে তার জন্য যে শক্তিটার প্রয়োজন সেটা হচ্ছে তড়িৎ শক্তি। এবার বাল্বটি যেহেতু জ্বলছে তার মানে সেই বাল্ব থেকে আমরা আলো পাচ্ছি, অর্থাৎ এখানে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি পাওয়া যাচ্ছে। সুতরাং তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ অন্যান্য শক্তি থেকে আলোক শক্তি পাওয়া যায়। আবার আলোক শক্তি থেকেও কিন্তু অন্যান্য শক্তি রূপান্তরিত হয়। কীরকম? না, তোমরা দেখে থাকবে যে বর্তমান দিনে ফটো ইলেকট্রিক কোষ, অর্থাৎ যেগুলোর উপরে যখন সূর্য রশ্মি এসে পড়ে, সেই সৌর কোষ বা সৌর প্যানেল, এখন বিভিন্ন গ্রামেও দেখবে সৌর প্যানেলের সাহায্যে জল উঠছে অথবা সৌর প্যানেলের সাহায্যে লাইট জ্বলছে। গ্রামের রাস্তাতে রাস্তাতে লাইট দেওয়া আছে, সেগুলি দেখবে ওই সোলার লাইট সবই। তো সেখানে কি হচ্ছে, ওই সৌর প্যানেলটার উপরে সূর্যের আলো এসে পড়ছে। এবার আলো পড়লে কি হবে, সেই আলোটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার পরে সেখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি, সেখান থেকে আমাদের জলের মোটর চলছে, আবার সেখান থেকে লাইটও চলছে। সুতরাং আলোক শক্তি থেকেও কিন্তু অন্যান্য শক্তি রূপান্তরিত হয়। এই ফটো ইলেকট্রিক কোষ যেটা সৌর কোষ, সেই সৌর কোষে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং আলোক শক্তি যেমন অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তেমনি অন্য শক্তি থেকেও আলোক শক্তিতে রূপান্তরিত করা যায়। সুতরাং এখান থেকে আমরা বলতেই পারি যে আলো এক প্রকারের শক্তি। তাহলে এটা হলো। এবার দ্বিতীয় কথা হচ্ছে আলো সরল রেখায় চলে। এটা আলো সর্বদা সরল রেখায় চলাচল করে, অর্থাৎ আলো কিন্তু কোনোভাবেই বক্ররেখায় চলাচল করে না, আলো সর্বদা সরল রেখায় চলাচল করে। এটা সম্পর্কে আমার বলার দরকার নেই, কারণ তোমরা সকলেই জানো যে আলো সরল রেখাতে চলাচল করে। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আলো দর্শনে সাহায্য করে। আলো দর্শনে সাহায্য করে, অর্থাৎ আলোর দ্বারা আমরা কোনো বস্তুকে দেখতে পাই, কিন্তু আলোকে কখনো দেখা যায় না। আলো নিজেও দৃশ্য, আলোকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু আলোর দ্বারা অন্যান্য বস্তুকে আমরা দেখতে পাই। তাহলে সুতরাং আলো আমাদেরকে দর্শনে সাহায্য করে, অর্থাৎ দেখতে সাহায্য করে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আলোর
প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ হয়। অর্থাৎ এই ঘটনাগুলি আলোর ঘটে, অর্থাৎ আলোর প্রতিফলন হয়, আলোর প্রতিসরণ হয়, আলোর বিচ্ছুরণ হয়। এখন তোমরা হয়তো অনেকে বলবে যে আমরা এই সম্পর্কে এতটা জানি না, প্রতিফলন, প্রতিসরণ বা বিচ্ছুরণ এই সম্পর্কে আমরা ঠিকঠাক করে জানি না। আমরা সেগুলি পড়ব যে প্রতিফলন কী জিনিস, প্রতিসরণ কী জিনিস বা বিচ্ছুরণ কী জিনিস। এই চ্যাপ্টারটিতে আমাদের সমস্ত কিছুই আমরা আলো সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলসে পড়ব। আমাদের হয়তো ক্লাস 10-এর বা 10ম শ্রেণীর সিলেবাসে যা কিছু আছে সেটাও পড়ানো হবে, আবার তার থেকে পূর্বের কিছু জিনিস যেগুলি আমাদেরকে জানা দরকার, যেগুলি না জানলে আমরা আলো সম্পর্কে বা আলোর চ্যাপ্টারটি আমরা শেষ করতে পারবো না, সেই সম্পর্কিত সমস্ত কিছু আমাদের এখানে বলা হবে। তাহলে আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ এইসবগুলি ঘটে। তারপরেরটা যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, আলোর বেগ। আলোর বেগ, আলোর বেগ কত না, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার যায়। 3 × 10⁸, অর্থাৎ 3-এর পিঠে 8টি শূন্য, এত মিটার পথ অতিক্রম করে, এবং সেটিও অতিক্রম করে কখন? 1 সেকেন্ড সময়ে। তাহলে এটা হলো আলোর বেগ। আবার এই আলোর বেগটাকে আমি এরকম লিখতে পারি 3 × 10⁻, দেখো এটা ছিল মিটার। এবার আমি যদি বলি আলোর বেগটা আমি সেন্টিমিটারে করব, তাহলে সেন্টিমিটারে করলে কি হবে না, এখন আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার। তাহলে এই 3 × 10⁸ মিটার মানে হচ্ছে এর সঙ্গে আরও 100 গুণ হবে। আরও 100 যদি গুণ হয় তাহলে দেখো 100-তে আবার 2টি শূন্য আছে, আর এখানে আছে 3 × 10⁸, একের পিঠে 8টি শূন্য। সেন্টিমিটারে করলে আবার মিটার থেকে সেন্টিমিটার গেলে 2টি শূন্য বেড়ে যাবে, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই এটা হবে 3 × 10⁻10, যেটা 8 ছিল 2টি শূন্য আরও বেড়ে গেল, কারণ মিটার থেকে সেন্টিমিটার করলে 2টি শূন্য বেড়ে যায়। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং আলোর বেগ হলো 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে আলো 3 × 10⁻10 সেন্টিমিটার পথ অতিক্রম করে। এবার দেখো এই যে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা বলি এসআই একক, কারণ এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বা দূরত্বের এককটা হচ্ছে মিটার। আর এটাকে বলি আমরা সিজিএস পদ্ধতি, কারণ সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের এককটা কি বলো তো, সেন্টিমিটার। তাহলে এসআই পদ্ধতিতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। একটু এখানে একটা কথা খেয়াল রাখবে, এই সবগুলি হলো কিন্তু শূন্য বা বায়ু মাধ্যমে। অর্থাৎ আমরা যে আলোর বেগটা করছি সেই আলোর বেগটা শূন্য বা বায়ু মাধ্যমে, কারণ আলোর বেগ মাধ্যমের উপর নির্ভর করে, বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হয়। তো শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো আলোর গতিবেগ। এইবারে আমাদের এই আলোর সম্পর্কে যে ঘটনাগুলি পড়লাম, এই ঘটনাগুলি আমাদের জানা হলো। এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব এই যে আলোর যে ঘটনাটা, অর্থাৎ আলোর প্রতিফলন, এই প্রতিফলন সম্পর্কে এইবারে আমরা পড়ব। চলো এবার আমরা পড়ব আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কি জিনিস? এখন আমরা জানি যে আলোর প্রতিফলন হওয়ার জন্যে একটি আয়নার দরকার।
আয়না ছাড়া আলোর প্রতিফলন হয় না। এবার আয়না কীরকম? সাধারণত আমরা যে আয়নাগুলিকে দেখে আছি সেই আয়নাগুলি হচ্ছে এই রকমের। এটা একটা আয়না, এইটা, যার এই আয়নাটার কিন্তু একদিকটা আমি এরকম করে দাগ দিয়ে দিলাম, তার মানে এই আয়নার এই দিকটা কিন্তু একটা প্রলেপ দেওয়া থাকে। সেটা যে কোনো কিছুর একটা প্রলেপ দেওয়া থাকে বা রং করা থাকে, যার ফলে কি হয় না, এই দিক থেকে কোনো আলো যদি যায় তাহলে সেই আলোর কোনো প্রতিফলন বা কিচ্ছু হয় না। কিন্তু আলোর যদি এই দিক থেকে এসে পড়ে তাহলে কিন্তু আলোর প্রতিফলন ঘটে। এবং আমরা দেখেছি, আমরা আয়নাতে যে মুখ দেখি, যেখানে আমরা আয়নার সাহায্যে আমাদের নিজেকে একটু পরিচর্যা করি, সেই জায়গাতে দেখবে আয়নার সামনে যখন মুখটা দেখা হয় তখন সেই আয়নাটার পেছনের দিকটা একটু তাকিয়ে দেখবে, আয়নার পেছন দিকটা কিন্তু একটা রং করা আছে, একটা প্রলেপ দেওয়া আছে। তা আমার হচ্ছে এটা আয়নার পেছনের দিকটা। তাহলে আয়নার পেছন দিকে কিন্তু আমি যদি মুখটা দেখি তাহলে কিন্তু আমি নিজের মুখ দেখতে পাবো না, আয়নাটার সামনের দিকে আমাকে মুখটা দেখতে হবে, তাহলে আমি নিজের মুখটা দেখতে পাবো। এবার কি হয় আয়নার ক্ষেত্রে, কি হয় না, মনে করো এই জায়গা থেকে একটা আলোক রশ্মি এসে এখানে পড়লো, এখান থেকে এলো এখানে পড়লো, তাহলে এটা কি বলে? এটা হচ্ছে আমাদের আয়না, বা একে ভালো কথাই বলে দর্পণ। দর্পণ মানে হচ্ছে আয়না। আবার আমাদের এইখানে আমরা এটা আয়না না বলে এটার একটা অন্য নাম বলবো। সেই অন্য নামটা কি? এর অন্য নামটা হচ্ছে প্রতিফলক। প্রতিফলক আমরা এই নামটা ব্যবহার করব। কেন দেখো, তার কারণ যেমন আয়নাতে মুখ দেখা যায়, আবার দেখবে যে যদি একটা পরিষ্কার স্টিলের থালা হয় তো দেখবে স্টিলের থালাতেও নিজের মুখটা দেখা যায়। সুতরাং স্টিলের থালাটাও কিন্তু ওই একই রকমের আয়নার মতো কাজ করে। তাহলে ওকে তো আর আয়না বলতে পারছি না। তাই এক কথায় যেখানেই আমরা নিজের মুখটা দেখতে পাই বা যেখান থেকেই আলোর প্রতিফলন ঘটে তাকে আমরা বলছি প্রতিফলক। প্রতিফলক অর্থাৎ যেখান থেকে আলোর প্রতিফলন ঘটে। তাহলে এটা আয়না, এখান থেকে আলোর প্রতিফলন ঘটবে। সেই আলোর প্রতিফলনটা আমরা এবার এখানে দেখব যে কিভাবে আমাদের আলোর প্রতিফলনটা ঘটছে। এবার দেখো, এখান থেকে একটা আলোক রশ্মি এলো, এবার আসার পরে কি হবে? আলোক রশ্মিটা ফিরে যাবে। কোন দিকে ফিরে যাবে না, দেখো আলোক রশ্মিটা ফিরে চলে যাবে কিন্তু এই দিকে, এই দিকে ফিরে যাবে, এই দিকে ফিরে যাবে। কেননা এইরকম ঘটনা আমরা দেখেছি। আমরা অনেক সময় হয়তো যখন ছোট ছিলাম, তোমরাও এখন আছো, তোমরা হয়তো কোনো একটা আয়নার টুকরো পেলে, তোমরা দেখবে রোদে গিয়ে সে আয়নার টুকরোটা নিয়ে তোমরা চেষ্টা করো অন্য কোনো বন্ধু বা কারোর চোখে সেই আলোটা ফেলার। কি করে ফেলা যায় না, আয়নাটাকে এদিক ওদিক করে সরালেই আলোক রশ্মিটা এদিক ওদিক সরে যায়। সূর্য তা সরে না, সূর্য এইখান থেকে মনে করো সূর্য, তাহলে সূর্যের আলো আসছে, আয়নাতে পড়ছে, এবার আলোটা এদিকে গেল। এই আয়নাটাকে আমি যদি একটু সরিয়ে দিই তাহলে আলোটা ওই দিকে চলে যাবে, কারণ আয়নাটাকে এদিক ওদিক ঘোরালে তোমরা দেখতে পেয়েছো যে দেখবে ওই আলোটাও কিন্তু এদিক ওদিক, ওই প্রতিফলিত রশ্মিটা সেই আলোটাও কিন্তু এদিক ওদিকে সরে যাচ্ছে। তাহলে সুতরাং আয়নার কাছে যখন এলো, আসার পর আলোক রশ্মিটা ফিরে গেল। এই যে ঘটনাটা, যে একটা আলোক রশ্মি এলো, আসার পরে আয়নার উপরে পড়লো, পড়ার পর এই আয়না থেকে আবার ফিরে চলে গেল, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। একদম সহজ জিনিস। আলোক রশ্মি আয়নায় এসে পড়বে, আয়না থেকে আবার বেরিয়ে যাবে, এটার নাম হলো আলোর প্রতিফলন। এইবারে দেখো, এই যে এখানে আলোর প্রতিফলন ঘটছে, এই প্রতিফলন ঘটার ক্ষেত্রে কি হয় না, এই জায়গায় এটা যদি আয়নাটা হয়, এটা আয়নাটা, এই আয়নার উপরে আমি যদি একটা লম্ব টানি, এই জায়গাতে, এই বিন্দুতেই কিন্তু লম্বটা টানবো। এবার তোমরা বলবে এই বিন্দুতে কেন? তার কারণ এই বিন্দুতে এসে আলোক রশ্মিটা পড়েছে, তাই এই বিন্দুটার একটা নাম আছে। এই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু, যে বিন্দুতে এসে আলোক রশ্মিটা পড়ে তার নাম হলো আপতন বিন্দু। এবার সেই আলোক রশ্মি আপতন বিন্দুতে এসে পড়ছে, পড়ার পরে ফিরে গেল। এবার কিভাবে ফিরে গেল, কেন ওই দিকেই ফিরে গেল,
তার কারণটা আমরা এবার বলছি। তাহলে এই যে আলোক রশ্মিটা এলো, এটার নাম আপতন বিন্দু। এবার দেখো এই যে এটা তো আয়না। আয়না মানে এটা কি দিয়ে তৈরি? এই আয়না কথার অর্থ হলো এটা কাঁচ দিয়ে তৈরি, এটা হচ্ছে কাঁচ। আর আলোক রশ্মি যেটা এলো এখান থেকে, এই যে এই জায়গার মধ্যে দিয়ে এলো, এটা নিশ্চয়ই বাতাস বা বায়ু মাধ্যম। আলোক রশ্মি আমি যদি বলি সূর্যের আলোয়, তাহলে সূর্যের আলো বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কাছে আসে, তাহলে এটা বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মিটা এসে পড়লো, কারণ কোন মাধ্যমে? কাঁচ মাধ্যম। তাহলে এখানে দুটি মাধ্যম কিন্তু প্রয়োজন, এবং দুটি আলাদা মাধ্যম। একটা মাধ্যম বায়ু, আর একটা মাধ্যম কি আছে? কাঁচ। তাহলে এই মাধ্যম, এটাকে আমি বলছি প্রথম মাধ্যম, এটাকে আমি বলছি দ্বিতীয় মাধ্যম। বায়ু মাধ্যমটা হলো প্রথম মাধ্যম, কাঁচ মাধ্যমটা হলো দ্বিতীয় মাধ্যম। তাহলে আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে এসে পড়লো, দ্বিতীয় মাধ্যমে এসে পড়ার পর আলোক রশ্মিটা কী করলো? দিকটা পরিবর্তন করলো। এবার দিক পরিবর্তন কেন? না দেখো, এই আলোক রশ্মি যাওয়ার পথটা তো এইটা, ও যাওয়ার কথা তো এই পথে, কিন্তু এ কি এই পথে গেল না, নিজের দিকটাকে ঘুরিয়ে এইদিকে ঘুরে গেল, এই পথ দিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ দিকটা পরিবর্তন করলো। ঠিক, এইটা হচ্ছে আলোর প্রতিফলন। কাকে বলে দেখো একটু ভালো করে পরিষ্কার করে বললে কি হয় না, আলোক রশ্মি কোনো একটা মাধ্যম থেকে, বায়ু মাধ্যম থেকে এসছে, কোনো একটা মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর এসে পড়লে, একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমের উপর এসে পড়লে দ্বিতীয় মাধ্যম থেকে, এটাকে আমরা বলছি দ্বিতীয় মাধ্যম। এই দ্বিতীয় মাধ্যম থেকে আলোক রশ্মি এটা নিজের দিকটা কি করে? পরিবর্তন করে। দ্বিতীয় মাধ্যম থেকে আলোক রশ্মির দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে যায়। এবং কতটা দিক পরিবর্তন করে? পুরোটা কিন্তু দিক পরিবর্তন করে, কিছুটা দিক পরিবর্তন করে, এইরকম। যে আলোক রশ্মিটা এলো, এই আলোক রশ্মি আমি একটু মোটা করে আঁকছি, কেন না আমি মনে করছি যে অনেকটা বেশি পরিমাণে আলোক রশ্মি এলো। আসার পরে এই আলোক রশ্মির কিছুটা অংশ ফিরে গেল, সবটা ফিরে যায় না। কেন না, যতটা আলোক রশ্মি আসে তার কিছুটা অংশ আয়না শোষণ করে, কিছুটা অংশ আয়না সেই আলোটা নিয়ে উত্তপ্ত হয়, গরম হয়, আর কিছুটা অংশ ফিরে যায়, সবটা কিন্তু ফিরে যায় না। তাহলে আলোক রশ্মি কোনো একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমের উপর এসে পড়ে, তখন সেই আলোক রশ্মির কিছুটা অংশ নিজের দিকটাকে কি করে? পরিবর্তন করে। দিক পরিবর্তন করে আবার দেখো বায়ু মাধ্যম থেকে আসছিল, আবার দেখো বায়ু মাধ্যমে ফিরে গেল। এটা তো বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, কিন্তু এটা বায়ু মাধ্যম। তাহলে যে মাধ্যম থেকে এসেছিল আবার সেই মাধ্যমেই ফিরে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। একদম ঠিকঠাক করে বললে, আলোক রশ্মি কোনো একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর এসে পড়লে সেই আলোক রশ্মির কিছুটা অংশ দিকটা পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমেই ফিরে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। এবং এই আলোর প্রতিফলন সম্পর্কে আমরা অনেকেই জানি, আয়নাতে প্রতিফলন হয়, সেটা আমরা অনেকেই পড়েছি, এবং এই পুরো ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি জানা আছে। এইবার যদি তাই হয়, তাহলে এই প্রতিফলনের দুটি সূত্র আছে। আমি সূত্রগুলি লিখি, আমি এখানে লিখছি প্রতিফলনের সূত্র। দুটি সূত্র আছে প্রতিফলনের। কি কি দুটি সূত্র? না, সেই দুটি সূত্র করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, আমি প্রথমে এটা মুছলাম, এই জায়গাটা মুছলাম, এইখানটা, বেশ। এইবারে কি করলাম না, এই যে এই জায়গাটা আয়না, এই আয়নাটার উপরে দেখো এইখান থেকে আমি একটা লম্ব টানলাম, এবং কার উপর লম্ব? দেখো আয়নাটার উপরে, যেটাকে আমরা আয়নার নামটা কি বলেছিলাম জানো? আয়নার নামটা বলেছিলাম প্রতিফলক। তাহলে এই যে প্রতিফলক, এই প্রতিফলকের উপরে একটা কি টানলাম? লম্ব। প্রতিফলকের উপরে লম্ব। দেখো তোমাদের যদি অসুবিধা হয়, আমি এই জায়গাটা একটু মুছে দিলাম, দেখো মুছে দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে ঘটনাটা কি হয়েছে। দেখো এই যে এটা আয়না, আয়নার উপরে লম্ব টানা আছে। আমরা লম্ব জানি, অর্থাৎ দুদিকের কোণ, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই দিকের কোণটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এটা একটা লম্ব টানা আছে। এবার আমি আলোক রশ্মিটাকে এঁকে দিচ্ছি। তাহলে আলোক রশ্মিটা এই পথ থেকে এসেছিল, আবার এই পথে আলোক রশ্মিটা ফিরে গিয়েছিল। ওকে,
তাহলে এটা আলোক রশ্মির পথ। এইবারে দেখো এই যে আলোক রশ্মি যেটা এলো এসে পড়লো, এই আলোক রশ্মির একটি নাম আছে, আলোক রশ্মিটার নাম হলো আপতিত রশ্মি। অর্থাৎ যে রশ্মিটা এসে পড়ে, এসে আপতিত হয়, সেই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। আবার যে রশ্মিটা এখান থেকে ফিরে গেল মানে এখানে প্রতিফলন ঘটলো, প্রতিফলনের পরে ফিরে গেল, সেই রশ্মিটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। তাহলে দুটো রশ্মি হলো। এবার এর নাম কি? এর যে নামটা, যেটাকে আমি লম্ব এঁকেছি, এর নাম হচ্ছে অভিলম্ব। অর্থাৎ লম্বই তোমরা ধরো, তাহলে এটা হচ্ছে একটা অভিলম্ব। এবার কীরকম হলো ঘটনাটা? তাহলে প্রতিফলনের সূত্র যদি পড়া হয়, আমি প্রথম সূত্র 1 নম্বর সূত্রটা কী লিখবো আমি মুখে বলছি। দেখো 1 নম্বর সূত্রটা হচ্ছে এই যে এই রশ্মিটা আপতিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি আর এই অভিলম্ব, এই তিনটিই দেখো একই সমতলে। আমি যদি বলি যে আমার ব্ল্যাক এই বোর্ডের উপর, হোয়াইট বোর্ড, এই বোর্ডের উপরে অবস্থিত, তাহলে বোর্ডটা যেহেতু সমতল, তাহলে আমি বলবো আপতিত রশ্মি, অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত। এইটি হলো প্রতিফলনের প্রথম সূত্র। কি না, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব। এই অভিলম্বটা বলার সময় একটু বলতে হবে কার উপরে অভিলম্ব এবং কোথায় অভিলম্ব। কার উপরে? প্রতিফলকের, এই যে প্রতিফলক, এই প্রতিফলকের উপরে অভিলম্ব। কোথায় অবিলম্ব? এই বিন্দুতে অবিলম্ব। এই বিন্দুটার কি নাম? আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অবিলম্ব। ঠিক? তাহলে এবার সূত্রটা কি দাঁড়ালো? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব, যে অবিলম্বটা আমি এঁকেছি, একই সমতলে অবস্থিত। ঠিক? তাহলে এই তিনটি জিনিস একই সমতলে অবস্থিত, এটাই হচ্ছে প্রথম সূত্র। খুবই সহজ। এরপরে আমাদের যেটি আছে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় সূত্রটা হয়তো খুব ছোট কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা দ্বারাই আমরা পরবর্তী ক্ষেত্রে প্রতিফলনের কাজগুলি করতে পারবো। দ্বিতীয় সূত্রটা কীরকম? দ্বিতীয় সূত্র দেখো, এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির একটি কোণ তৈরি হয়েছে। অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি, খেয়াল করবে, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি। আমি এই দিকের কোণটা কিন্তু বলিনি। এই দিকের কোণটা বললে কি বলা হয়? এটা দর্পণ বা প্রতিফলক। প্রতিফলকের সঙ্গে আপতিত রশ্মির কোণ তখন এটা, আমি এটা বলছি না, আমি বলছি এই কোণটা অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ। ঠিক? আবার এই অভিলম্বের সঙ্গেই প্রতিফলিত রশ্মির কোণ, এটা হয়েছে। এই দুটি কোণের দুটি নাম আছে। কি নাম? এই যে কোণটি, এই কোণটার নাম হলো আপতন কোণ। ওকে। এইখানের যে কোণটি, এই কোণটার নাম হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। তাহলে এখানে আমি কটা কোণ নিলাম? দুটি। খেয়াল করবে কিন্তু এই দুটি কোণে কোথায় কোথায়? এই দুটি কোণে হচ্ছে অভিলম্বের সঙ্গে কোণ, এইটা একটা, এইটা একটা। এই যে অভিলম্বের সঙ্গে দুটি কোণকে আমি নিয়েছি। অভিলম্বের সঙ্গে যখন আপতিত রশ্মির কোণ, এই কোণটা, এটার নাম হলো আপতন কোণ। আবার অভিলম্বের সঙ্গে যখন প্রতিফলিত রশ্মির কোণ, তখন তার নাম হলো প্রতিফলন কোণ। এবার আমার দ্বিতীয় সূত্র বলছে যে এই দুটি কোণ সর্বদা সমান হয়। অর্থাৎ সূত্রটি হলো আপতন কোণ ও প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ সমান। এইটা হলো আমার প্রতিফলনের দ্বিতীয় সূত্র, যে আপতন কোণ আর প্রতিফলন কোণ হবে পরস্পর সমান। বোঝা গেল? এটা হচ্ছে আমার প্রতিফলন, এবং প্রতিফলনের সমস্ত কিছু এখানে লেখা আছে। প্রতিফলনের সূত্র দুটিই বললাম। প্রথম সূত্রটি আমি মুখে বলে দিলাম, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই অভিলম্ব একই সমতলে অবস্থিত। আর দ্বিতীয় সূত্রটি হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান।
এবার তোমরা এই ছবিটা আঁকবে, ছবিটা আঁকে যা কিছু লেখা ছিল সমস্তগুলি লিখবে, এবং এই যে কোণটা আপতন কোণ এটা মাথায় রাখবে, এই কোণটা আপতন কোণ, এটা হলো প্রতিফলন কোণ। এই কোণটা নয় কিন্তু, কারণ অনেক সময় আমাদের এই কোণটা আমরা ধরে ফেলি, যার ফলে আমাদের গণ্ডগোল হয়। এই কোণটা নয়, এটা হচ্ছে প্রতিফলকের সঙ্গে আপতিত রশ্মির কোণ, এটা আলাদা। আর আপতন কোণ হচ্ছে এটা, অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণকে বলে আপতন কোণ, অবিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ। এই দুটি কোণ হয় পরস্পর সমান, এবং এই দুটি কোণের ভিত্তিতেই আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাবে এটা ঠিক হয়। এখানে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে এই প্রতিফলন কোণটাও কত ডিগ্রি হবে বলো তো? 30 ডিগ্রি। একই কোণে যাবে, অর্থাৎ যে কোণে পড়বে সেই রকম কোণে বেরিয়ে যাবে। এটাই হলো আলোর প্রতিফলন।